আয়াতুল্লাহ আলী খামেনি নামটা তো আমাদের সবারই কম বেশি জানা, কিন্তু কিভাবে একজন সাধারণ আলেম থেকে তিনি হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসকদের একজন, তার এই উত্থানের গল্পটা সত্যি বলতে বেশ চমকপ্রদ। চলুন আজ সেই গল্পটাই একটু গভীরে গিয়ে দেখি। ভাবুন তো একবার, একটা দেশের সর্বোচ্চ পদের জন্য একজন ব্যক্তি সাংবিধানিকভাবে যোগ্যই নন, অথচ তিনি হয়ে বসলেন সেই দেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষ। এটা কিভাবে সম্ভব? মানে এটা তো একটা বিরাট রাজনৈতিক ধাঁধার মতো, তাই না? চলুন আজ এই রহস্যেরই সমাধান খোঁজা যাক। তো আমাদের গল্পের প্রথম অধ্যায়টা হলো অপ্রত্যাশিত উত্তরাধিকারী। সময়টা ১৯৮৯ সাল, ইরানের জন্য এক খুবই সংকটময় মুহূর্ত। বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খুমেনি মারা গেছেন, আর তার মৃত্যুর সাথে সাথেই পুরো দেশ একটা বিশাল শূন্যতার মধ্যে পড়ে গেল। এখন কে হবেন তার জায়গায়? কে নেবেন এই বিশাল দায়িত্ব? এই একটাই প্রশ্ন তখন সবার মনে ঘুরপাক খাচ্ছিল। আচ্ছা, এই সংকটটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটা শব্দ জানতে হবে, সেটা হলো মার্জা। দেখুন, ইরানের সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ নেতা হতে হলে তাকে একজন মার্জা হতেই হবে। মার্জা মানে হলো একজন গ্র্যান্ড আয়াতুল্লাহ, শিয়া আলেমদের মধ্যে সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি। তিনি হলেন ধর্মীয় আইন আর অনুশাসনের শেষ কথা, আর এটাই ছিল সর্বোচ্চ নেতা হওয়ার সবচেয়ে বড় আর কঠিন শর্ত। কিন্তু মজার ব্যাপার হলো এখানেই ছিল আসল প্যাচটা। আলী খামেনি কিন্তু তখন মার্জা ছিলেন না, তিনি ছিলেন তার চেয়েও নিচু পদের একজন আলেম। তার মানে কি দাঁড়ালো? সোজা কথায়, সংবিধান অনুযায়ী তিনি সর্বোচ্চ নেতা হওয়ার যোগ্যই ছিলেন না। তাহলে প্রশ্নটা হলো, তিনি কিভাবে নির্বাচিত হলেন? এই উত্তরটা পেতে হলে আমাদের গল্পের একটু পেছনে যেতে হবে। আমাদের গল্পের দ্বিতীয় অধ্যায় হলো কিভাবে তার সেই বিপ্লবী কণ্ঠ তৈরি হলো। চলুন আমরা খামেনির রাজনৈতিক আর ধর্মীয় জীবনের একেবারে শুরুর দিকে ফিরে যাই। দেখি বিপ্লবের অনেক আগে থেকেই তিনি কিভাবে একটু একটু করে নিজের প্রভাবটা তৈরি করছিলেন। তার জন্ম মাসাদের এক ধার্মিক পণ্ডিত পরিবারে। ধর্মতত্ত্ব পড়ার সময় থেকেই তিনি আয়াতুল্লাহ খোমেনির একনিষ্ঠ শিষ্য হয়ে ওঠেন এবং শাহবিরোধী আন্দোলনে পুরোদমে ঝাঁপিয়ে পড়েন। আর এর জন্য তাকে কিন্তু কম মূল্য দিতে হয়নি। শাহের গুপ্ত পুলিশ তাকে বারবার গ্রেপ্তার করেছে, জেলে পুরেছে। এই জেল জুলুমি তাকে একজন পোড়খাওয়া পরীক্ষিত বিপ্লবী হিসেবে সবার সামনে তুলে ধরে। এরপর আসে তৃতীয় অধ্যায়, ইমাম থেকে রাষ্ট্রপতি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব যেন আলী খামেনির ভাগ্যটাই পুরোপুরি বদলে দিল। একজন সাধারণ আন্দোলনকারী থেকে তিনি সোজা চলে এলেন নতুন সরকারের ক্ষমতার একেবারে কেন্দ্রে। আর এখানেই তার সেই কণ্ঠের জাদুটা দেখা যায়। তার কথা বলার ভঙ্গি, তার ভাষণের তেজ, মানুষকে প্রভাবিত করার ক্ষমতা ছিল অসাধারণ। এতটাই যে স্বয়ং আয়াতুল্লাহ খোমেনি তাকে তেহরানের জুমার নামাজের ইমামের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। আর এই একটা পদই তাকে রাতারাতি দেশ জুড়ে পরিচিতি আর বিশাল প্রভাব এনে দিয়েছিল। বিপ্লবের পর তার উত্থান ছিল সত্যি দেখার মতো। বিপ্লবী পরিষদের সদস্য, তারপর উপপ্রতিরক্ষামন্ত্রী, আর সবশেষে সরাসরি দেশের রাষ্ট্রপতি। মানে একটার পর একটা বড় দায়িত্বে তিনি এসেছেন আর নিজের রাজনৈতিক ও প্রশাসনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। কিন্তু এর মধ্যে ১৯৮১ সালে তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যা তার ওপর একটা চিরস্থায়ী ছাপ রেখে যায়। তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। একটা টেপ রেকর্ডারের ভেতরে বোমা লুকিয়ে রাখা ছিল, আর সেই বোমা বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে আহত হন। তার ডান হাতটা তো চিরদিনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। ভাবুন, একদিকে চলছে ইরান ইরাক যুদ্ধ, দেশের রাষ্ট্রপতির গুরুদায়িত্ব, আর তার সাথে এই ব্যক্তিগত সংগ্রাম। এই সব কিছু মিলিয়ে তিনি যেন আরও ইস্পাত কঠিন হয়ে ওঠেন। তো এবার আমরা আবার ফিরে আসি গল্পের মূল জায়গায়, সেই ১৯৮৯ সালের সংকটময় মুহূর্তে। এটা আমাদের চতুর্থ অধ্যায়, ক্ষমতায় নাটকীয় উত্থান। চলুন এবার একটু কাছ থেকে দেখি বিশেষজ্ঞ পরিষদের সেই রুদ্ধদ্বার বৈঠকে ঠিক কী এমন ঘটেছিল যেখান থেকে আলী খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে বেরিয়ে এলেন। প্রক্রিয়াটা ছিল একেবারেই নাটকীয়। দেখুন, খোমেনি মারা যাওয়ার আগেই তার ঠিক করে রাখা উত্তরসূরি আয়াতুল্লাহ মুনতাজেরি পদচ্যুত হয়ে গেছেন। ফলে বিশেষজ্ঞ পরিষদের হাতে বিকল্প খুব বেশি ছিল না। তাদের চোখ পড়ল খামেনির উপর। কিন্তু সেই যে সাংবিধানিক বাধাটা, ওটা তো রয়েই গেছে। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে। এই সমস্যার সমাধানটা হলো এক কথায় অবিশ্বাস্য। খামেনিকে বৈধতা দেওয়ার জন্য দেশের সংবিধানটাই বদলে ফেলা হলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা নতুন নিয়ম যোগ করা হলো, যেখানে বলা হলো সর্বোচ্চ ধর্মীয় পদ বা মার্জা না হলেও চলবে। যদি কারো রাজনৈতিক আর প্রশাসনিক দক্ষতা থাকে, তিনিও সর্বোচ্চ নেতা হতে পারবেন। ব্যাস, তার জন্য রাস্তাটা একদম পরিষ্কার করে দেয়া হলো। এরপর আমাদের শেষ অধ্যায়, নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা।
নেতা তো তিনি হলেন, কিন্তু এই বিতর্কিত নির্বাচনের পর তার আসল কাজটা শুরু হলো। তিনি খুব ঠান্ডা মাথায়, অত্যন্ত বিচক্ষণতার সাথে ইরানের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে লাগলেন। যেমন ধরুন ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি, দেশের সেনাবাহিনী, বিচার বিভাগ, এমনকি রাষ্ট্রীয় টিভি রেডিও পর্যন্ত সবকিছু তিনি নিজের সরাসরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আর এটাই কিন্তু তার দীর্ঘস্থায়ী ক্ষমতার মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। এর ফল কি হলো? ফল হলো গত 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের ঘরের ভেতরের নীতি হোক বা বাইরের, সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু তিনিই নিচ্ছেন। তার কথাই সেখানে শেষ কথা। তো আলী খামেনির এই পুরো উত্থানের গল্পটা শেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন কোনো দেশের সবচেয়ে ক্ষমতাধর নেতাকে বেছে নেওয়ার সময় সাংবিধানিক আইন কানুনের চেয়ে রাজনৈতিক বাস্তবতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন সেই দেশের ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোতে পারে? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো।